মাসিক শুরুর সময়টা হচ্ছে 9 থেকে 15 বছরের মধ্যে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই সময় তাদের কিছু মানসিক পরিবর্তন হয়। সে একটা ইন্ডিভিজুয়াল পার্সন হিসেবে নিজেকে চিন্তা করতে থাকে। ইউজুয়ালি পিআইডি এদের ক্ষেত্রে মানে ইনফেকশন সাধারণত আনম্যারিড মেয়েদের কম হয়। কমন কজ হচ্ছে প্রাইমারি ডিসমেনোরিয়া এবং হচ্ছে এন্ডোমেট্রিওসিস। অল আউট দ্য প্রেগন্যান্সি পিরিয়ড কি সমস্যা হলে আমরা দেরি না করে সাথে সাথে ডক্টরের কাছে যাব? ফার্স্ট ট্রাইমেস্টারে হচ্ছে ব্লিডিং, এনি ফর্ম অফ পারভেজানাল ব্লিডিং হলেই সে ডক্টরের কাছে যাবে। রুবেলা ভাইরাস প্রেগন্যান্সিতে বাচ্চার অনেক জন্মগত ত্রুটি করে। সো প্রেগন্যান্সির আগে এই যে প্রি প্রেগন্যান্সি কাউন্সেলিং আসলে তাকে এই অ্যাডভাইসগুলো দেওয়া যাবে। সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি বঙ্গ প্রেজেন্স লাইফ ইজ বিউটিফুল এর সিজন 2-তে পাওয়ার্ড বাই দ্য স্কলারও। আমি ডক্টর ত্রিনা আছি আপনাদের সাথে পুরো অনুষ্ঠান জুড়ে। দর্শক, একটি নারীর জীবনে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তারা বিভিন্ন শারীরবৃত্তীয় পরিবর্তনের মধ্য দিয়ে যায় এবং আমাদের পরিবারের একটা দায়িত্ব থাকে তাদের এই জিনিসগুলো সম্পর্কে অবগত থাকা এবং তাদের টেক কেয়ার করা। আমরা এই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো। আমাদের সাথে স্টুডিওতে আছেন ডাক্তার ফারহানা খাতুন, সহযোগী অধ্যাপক, গাইনোকোলজিক্যাল অনকোলজি ডিপার্টমেন্ট, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি। ম্যাডাম, কেমন আছেন আপনি? খুব ভালো আছি। ধন্যবাদ, আপনি যে এত ব্যস্ততার মধ্যেও আমাদের সাথে এসে জয়েন করেছেন। কৈশোর থেকে মেনোপজ পর্যন্ত আজকে আমরা আলোচনা করব। সাধারণত কৈশোরে কি কি শারীরবৃত্তীয় চেঞ্জ হয় একটা মেয়ের এবং কি কি সমস্যা আসতে পারে তার জীবনে? কৈশোর সময়টা আমরা কোন সময়টাকে ডিফাইন করি? তো কৈশোর আমরা বলতে আসলে একটা মেয়ের 9 থেকে 19 বছর বা 20 বছর বয়স পর্যন্ত এই সময়টাকে আমরা ধরে নিই যে তার কৈশোর বয়স। কৈশোরে মেয়েদের যে শারীরবৃত্তীয় পরিবর্তনগুলো হয় সেগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন হচ্ছে তাদের হরমোনাল পরিবর্তন হয় এবং হচ্ছে শারীরিক কিছু পরিবর্তন হয়, মানসিক পরিবর্তন হয়। তো হরমোনাল পরিবর্তনগুলোর মধ্যে এই সময় তার শারীরিক গঠন বৃদ্ধি পায়, তার মেয়েদের যেই স্তন বৃদ্ধি পায়, মেয়েদের শরীরে কিছু যেগুলো সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স আমরা বলি, যে লোম বৃদ্ধি পায়, এবং হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই সময় তাদের মাসিক শুরু হয়। মাসিক শুরুর সময়টা হচ্ছে ইউজুয়ালি হচ্ছে 9 থেকে 15 বছরের মধ্যে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই সময় তাদের কিছু মানসিক পরিবর্তন হয়। যে শিশুটা এতদিন মা বাবার নিয়ন্ত্রণে ছিল, মা বাবার কথা শুনতো, সেই শিশুটার মধ্যে একটা নিজস্ব মতামত তৈরি হয়। সে একটা ইন্ডিভিজুয়াল পার্সন হিসেবে নিজেকে চিন্তা করতে থাকে এবং তাদের মধ্যে দেখা যায় যে অনেক সময় কিছু অ্যাগ্রেশন তৈরি হয়। তো এই সময় আসলে তাদের এই মানসিক পরিবর্তনটাকে যেটা অ্যাড্রেস করা, যে এই সময় তাদের যে শারীরিক পরিবর্তন, মানসিক পরিবর্তন, এই পরিবর্তনগুলোকে আসলে যেটা করতে হবে যে আমাদের পরিবার থেকে, আমাদের সমাজ থেকে তাদেরকে অ্যাড্রেস করতে হবে এবং তাদেরকে সেভাবেই ম্যানেজ করতে হবে। তাদেরকেও হেলথ এডুকেশন দিতে হবে। আমরা যদি তাকে ইনফরমেশন দিই, তথ্য দিই, তাহলে সে নিরাপদ থাকবে। কত বয়স থেকে তাকে এই হেলথ এডুকেশনটা দেওয়া যেতে পারে? হেলথ এডুকেশনটা আসলে এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। এটা আমরা তাকে 9 বছর থেকে যখন যেটা জানানো দরকার, সে যখনই যেটা নিয়ে প্রবলেম ফেস করবে, আমি সেটা তাকে সেই হেলথ এডুকেশনটা দিব এবং তার যে শারীরবৃত্তীয় পরিবর্তনগুলো নিয়ে আমি বলবো যে তোমার এখন এই পরিবর্তন হবে, এটা খুব স্বাভাবিক, এটাকে এইভাবে ম্যানেজ করতে হবে। তার সারাউন্ডিংস যেই এনভায়রনমেন্টটা, সেই এনভায়রনমেন্টটায় তার জন্য আসলে খুব পজিটিভ একটা এনভায়রনমেন্ট তৈরি করে দিতে হবে। এবং এই এডুকেশনটা আসলে শুধু ফ্যামিলি থেকে না, আমাদের স্কুলগুলোতে আমাদের এডুকেশনের সাথেও, কিন্তু পড়াশোনার সাথেও এই হেলথ এডুকেশন, সেক্স এডুকেশনটা দেওয়াটা খুব জরুরি। যেটা আসলে আমাদের একটা ট্যাবু, যে আমরা বলি এসব জানলে সে হয়তো অনেক বেশি পেকে যাবে, এরকম আমরা ধারণা করি, কিন্তু আসলে সঠিক তথ্য, সঠিক ইনফরমেশন আপনার মেয়েকে নিরাপদ রাখবে। একটা বাচ্চার যখন পিউবার্টির সময় পিরিয়ডটা শুরু হয়, তো প্রথম 1-2 বছর কি পিরিয়ডটা অনিয়মিত হতে পারে? ইনিশিয়ালি একটা মেয়ের যখন পিরিয়ড শুরু হয়, ইট ইজ ভেরি নর্মাল যে তার প্রথম 1-2 বছর পিরিয়ড ইরেগুলার হবে। সেই রেগুলারিটিসটা কেমন হবে, যেমন তার হয়তো প্রতি মাসে মাসে নাও হতে পারে, 2-3 মাস পর পর হচ্ছে, আবার ইরেগুলার হচ্ছে, আবার মাসে অনেক সময় 2বার করে হচ্ছে। এইগুলো হচ্ছে নর্মাল। তো আমাদেরকে আসলে জানতে হবে যে কোনটা নর্মাল, কখন একটা মানে বাচ্চাকে ডাক্তারের কাছে আসবেন, এই বিষয়টা জানতে হবে। আমরা অ্যাবনর্মাল কোনটা হবে, যে কখন সে আসবে যদি তার অনেক বেশি ব্লিডিং হয়, যেটাকে আমরা বলি পিউবার্টি মেনোরেজিয়া, যে ব্লিডিং অনেক বেশি হচ্ছে, তার একদিনেই 1 ঘন্টার মধ্যে একটা করে প্যাড ভিজে যাচ্ছে, তার ক্লট চাকা চাকা ব্লাড যাচ্ছে, অথবা তার পুরো মাস ধরে ব্লিডিং হচ্ছে, অথবা তার
পিরিয়ডটা মানে একদমই 6 মাস ধরে বন্ধ এবং তার ওজন বেড়ে যাচ্ছে, অথবা তার পিরিয়ডটা 15 বছর হয়ে গেছে, পিরিয়ড এখনো হয়নি, মেনার্ক সে হয়নি, এই ধরনের সিচুয়েশনে তারা ডাক্তারের কাছে অবশ্যই পরামর্শ নিতে আসতে হবে। ম্যাডাম, তাহলে ঠিক কত সময় পর পর প্যাড চেঞ্জ করা উচিত, এবং এই যে ফ্রিকোয়েন্সিটা এটা মানে কখন অতিক্রম করলে বলবো যে এটা মেনোরেজিয়া? আমরা ইউজুয়ালি বলি যে এটা আসলে ডিপেন্ড, সে প্যাড চেঞ্জ করবে কখন সেটা ডিপেন্ড করবে তার ব্লিডিং এর প্যাটার্নের উপর, তার ব্লিডিং। তবে আইডিয়ালি দিনে যদি তার ব্লিডিং অ্যাভারেজ ব্লিডিং হয় তাহলে সে দিনে হয়তো সে বলবে যে আমি 3 to 4 প্যাড চেঞ্জ করি, কিন্তু তখনও আমরা তো জিজ্ঞেস করি যে পুরো প্যাড কি ভিজে যায় কিনা। হ্যাঁ, তো অনেক সময় একটু ভিজে গেলেই চেঞ্জ করে, সেগুলো আসলে প্রশ্ন করে জানতে হয় যে তার প্রপার হিস্ট্রি নিতে হবে। কিন্তু যদি বেশি আমরা কখন বলবো, যদি সে বলে যে আমার 1 ঘন্টায় একটা প্যাড পুরোপুরি ভিজে যায়, অথবা আমার ক্লট পাস করে, আমি যখন বাথরুমে বসি তখন আমার ছোট বড় চাকা যায়, তখনই আমাদের বুঝতে হবে আসলে তার মোর দ্যান অ্যাভারেজ ব্লিডিং হচ্ছে, তখন তাকে আসলে অ্যাড্রেস করতে হবে, ট্রিটমেন্ট দিতে হবে। আপনি বলছিলেন যে অনেক সময় 15 বছর পার হয়ে গেলেও অনেক সময় পিরিয়ড হয় না, এটা কি কোনো ডিজিজ? নর্মাল এজ রেঞ্জটা হচ্ছে 9 থেকে 15 বছর। 15 বছরের মধ্যে যদি পিরিয়ড না হয় তাহলে অবশ্যই তার কজগুলো আইডেন্টিফাই করতে হবে। সেখানে অনেক ধরনের কজ থাকে, হাইপোথ্যালামিক কজ থাকে, জেনেটিক কজ থাকে, হরমোনাল কজ থাকে, এবং হচ্ছে মানে জিনগত যে কারণে না হতে পারে, অ্যানাটমিক্যাল গঠনগত কারণে তার না হতে পারে, এগুলো আসলে তখন অবশ্যই 15 বছর ডিসঅর্ডার কি থাকতে পারে? মেটাবলিক ডিসঅর্ডার থাকতে পারে। এইসব 15 বছরের মধ্যে না হলে অবশ্যই তার এক্সটেন্সিভ ইনভেস্টিগেশন করা লাগবে, ডাক্তারের পরামর্শ নিতে হবে। মাসিকের সময় ব্যথা হওয়া কতটা স্বাভাবিক? মাসিকে অল্প বিস্তর ব্যথা হওয়াটা আসলে স্বাভাবিক। সেকেন্ড ডেতে ব্যথা হচ্ছে, তারপরে সে ব্যথা কমে যাচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের দেশে এখন মানে প্রায় 30%-এর উপরে মেয়েদের সিভিয়ার ডিসমেনোরিয়া, মানে সিভিয়ার ব্যথা থাকে, যে এত ব্যথা থাকে যে সেই সময় সে স্কুলে যেতে পারে না, সে স্বাভাবিক কাজকর্ম করতে পারে না। সো এইরকম যদি সিভিয়ার পেইন হয় সেক্ষেত্রেও তাকে আসলে ডাক্তারের শরণাপন্ন হতে হবে। কি কারণে ম্যাডাম এতটা ব্যথা হতে পারে? একটা হচ্ছে আমরা এই সময় যেটাকে প্রথম কজ বলি সেটা হচ্ছে যে প্রাইমারি ডিসমেনোরিয়া। প্রাইমারি ডিসমেনোরিয়া বলতে এটার কোনো কজ নেই, মানে এটা হচ্ছে ইডিওপ্যাথিক, কোনো কজ নাই। সেকেন্ড যেটা কমন কজ সেটা হচ্ছে এন্ডোমেট্রিওসিস। এন্ডোমেট্রিওসিসটা যেটা খুব কমনলি এখন দেখা যায় 15 বছরের পর থেকে এন্ডোমেট্রিওসিসের জন্য মেয়েদের সিভিয়ার ব্যথা হয়। এন্ডোমেট্রিওসিসের জন্য চকলেট সিস্ট হয়ে যায়, দুপাশে ওভারিতে সিস্ট হয়ে যায়, এবং সিভিয়ার ডিসমেনোরিয়া, এবং ইউজুয়ালি পিআইডি এদের ক্ষেত্রে মানে ইনফেকশন সাধারণত আনম্যারিড মেয়েদের কম হয়। জি, কমন কজ হচ্ছে প্রাইমারি ডিসমেনোরিয়া এবং হচ্ছে এন্ডোমেট্রিওসিস। চকলেট সিস্টের কথা বলছিলেন ম্যাডাম, এটা কি একটু বলবেন ম্যাডাম? চকলেট সিস্ট আসলে হচ্ছে এন্ডোমেট্রিওসিসের কারণে যে ওভারিতে যে সিস্ট হচ্ছে সেগুলাই হচ্ছে চকলেট সিস্ট। তো এটা চকলেট নামটা কেন? এটা এমন একটা রোগ যেটা হচ্ছে যে মানে আমাদের জরায়ু থেকে যেই লেয়ারটা থেকে মাসিক হয় বা যেই লেয়ারটা মাসিকের সময় শেড হয়, যেটাকে আমরা বলি এন্ডোমেট্রিয়াম, সেই এন্ডোমেট্রিয়ামটা আসলে যেখানে থাকার কথা সে জরায়ু এখানেও আছে, সে আবার ওভারিতেও আছে, যেটা তার স্বাভাবিক জায়গা না। তো ওভারিতে থাকলে তখন দেখা যায় যখন তার মাসিক হয় প্রতি মাসে মাসে, ওই মাসিকের সময় ওই ওভারিতে একটা বদ্ধ জায়গা, সেখান থেকে তো ওখানেও এই মাসিকের রক্তটা জমা হয়, যেখান থেকে এই রক্তটা বের হতে পারে না। তো হ্যাঁ, এবং সেখানে যখন সে অনেক দিন ধরে থাকে তখন ওখানে যে ফ্লুইডটা অ্যাবজর্ব হয়ে যায় এবং ওইটা একটা চকলেট কালারের, মানে চকলেটের মতো একটা ঘন একটা তরল পদার্থ হয়ে সেই সিস্টের ভেতরে জমা থাকে। তো ওইটা এই জন্য এটার নাম হচ্ছে চকলেট সিস্ট। অতিরিক্ত সাদা স্রাব যাওয়া, তো এটাকে লিউকোরিয়াও বলে। তো এই ক্ষেত্রে কি করণীয়? অতিরিক্ত সাদা স্রাবটা হচ্ছে যেমন কিশোরী মেয়েদের অনেক সময় অতিরিক্ত সাদা স্রাব যায়, কিন্তু তাদের সাদা স্রাবটাকে আমরা কিভাবে অ্যাড্রেস করি, যে একটা আনমেরিড মেয়ের ইউজুয়ালি ইনফেকশনের কারণে সাদা স্রাব হয় না। তাদের দেখা যায় অনেক সময় ইল হেলথের জন্য সাদা স্রাব হয়, যে সে প্রোটিন ইনটেক একদমই কম করে, তার সাদা স্রাব হয়। সাদা স্রাবের সাথে অনেক প্রোটিন চলে যায়, তার হেলথ আরও খারাপ হয়ে যায়। তো সেই সব ক্ষেত্রে আসলে আমরা তাদেরকে বলি যে ব্যালেন্স ডায়েট খেতে, এবং হচ্ছে তাকে অ্যাড্রেস করি তার যদি সাদা স্রাবের কোনো গন্ধ না থাকে, কোনো জাস্ট এক্সেসিভ লিউকোরিয়া, এটা একটা স্বাভাবিক ব্যাপার। তো যদি তার ইনফেকশনের কোনো সাইন না থাকে তাকে আসলে আমরা কাউন্সেলিং করি এবং তাকে নিউট্রিশনের অ্যাডভাইস দিই। আর যখন রিপ্রোডাক্টিভ এজে তখন যে সাদা স্রাবটি সেটাকে আসলে আমরা অ্যাড্রেস করার চেষ্টা করি, যে সেটার সাথে তার ইনফেকশনের
প্রদাহ থাকতে পারে, তার প্রজননতন্ত্রের প্রদাহ থাকতে পারে, সেটার কারণে হতে পারে, তার জরায়ুর মুখে সার্ভিক্সে কোনো সমস্যা থাকতে পারে, সেটার কারণে হতে পারে। সেটা যেমন ক্যান্ডিডিয়াসিসের জন্য মোস্ট কমনলি যেটা হয় যে ফাঙ্গাল ইনফেকশনের জন্য হয়। আচ্ছা, তো ক্যান্ডিডিয়াসিস হয় বা মানে ট্রাইকোমোনিয়াসিস ইনফেকশনের জন্য হয়। তারপর হচ্ছে পিআইডি যদি হয়, দেখা যায় যে যাদের মানে রিপ্রোডাক্টিভ এজে তাদের পিআইডি হতে পারে, এসব কারণে এক্সেসিভ সাদা স্রাব যেতে পারে। সেটার কারণে আসলে আন্ডারলাইং ডিজিজগুলোকে তখন ট্রিট করতে হবে। আমাদের দেশে একটা সবাই একটা কথাই বলে, আমাদেরকে দোষ দেয় যে আমরা প্রয়োজন ছাড়া সিজার করি। আপনার মতামত একটু জানবো এই বিষয়টা। হ্যাঁ, যে একটা সময়ে ছিল যে আমরা মানে সিজারিয়ান সেকশনটা আসলে হারটা অনেক বেশি ছিল আমাদের দেশে, কিন্তু লাস্ট 4 to 5 ইয়ার্স থেকে কিন্তু মানে আমাদের সোসাইটি থেকে, আমাদের গাইনোলজিস্ট সোসাইটি থেকে এবং বিভিন্ন সোসাইটি থেকে অনেক কাজ করা হচ্ছে এটার পেছনে, যে সিজারিয়ান সেকশনের হার কিভাবে কমানো যায়। এবং সিজারিয়ান সেকশনের হার কিন্তু এখন কমেছে, এবং নর্মাল ডেলিভারি যেই বিভিন্ন হসপিটালে বিভিন্ন ইয়েতে অনেক ফ্যাসিলিটিস এখন বিল্ড আপ করা হয়েছে, নর্মাল ডেলিভারির প্রোটোকল ঠিক করা হয়েছে। সো এখন নর্মাল ডেলিভারির হার কিন্তু বেড়েছে। যেটা সিজারিয়ান সেকশনের বিষয়টা হচ্ছে যে সবসময় যে আসলে এটা ডাক্তারের তাও কিন্তু না। আমাদের দেশের পেশেন্টরা কিন্তু অনেক প্রথমে তারা ডাক্তারের কাছে আসে, তারা দে আর ভেরি পোলাইট পেশেন্ট, বাট যখনই তার একটা ব্যথা ওঠার পরে তার একটু দেরি হয়, তার কোনো একটা ইনসিডেন্ট ঘটে, কিছু একটা ঘটে, তখনই কিন্তু তাদের দিক থেকেও কিন্তু তাদের অনেক নেগেটিভ অ্যাটিটিউড চলে আসে, এবং তারা ওই ধৈর্যটা ধরতে পারে না, ওই পেশেন্সটা তারা রাখতে পারে না। প্রথমে তারা নর্মাল ডেলিভারির জন্য অনেক উৎসুক থাকে, কিন্তু মাঝপথে কিন্তু তাদের দেখা যায় যে তারা অনেক বেশি নর্মাল ডেলিভারি প্রসেস তো অনেক লম্বা সময়, যে কমফোর্টের একটা ইয়ে থাকে, তো তখন দেখা যায় তারা ওই কোঅপারেশনটা কিন্তু করে না। তো যার ফলে কি হয় যে গাইনোকোলজিস্টরা আসলে তখন একটা সেফ একটা ইয়েতেই কিন্তু যেতে চায়, যে এত আমি নিব কেন, হ্যাঁ, সেফ একটা প্রসিডিউরে যেতে চায়। আর নর্মাল ডেলিভারি ফ্যাসিলিটিসগুলোও আমাদের যদি আসলে তেমন প্রতিটা হসপিটালে আমার যদি সেরকম এক্সপার্ট নার্স, এক্সপার্ট ফ্যাসিলিটিস, এক্সপার্ট মনিটরিং ফ্যাসিলিটিস থাকে, তাহলে আসলে প্রতিটা ডাক্তারই নর্মাল ডেলিভারি করতে অবশ্যই পছন্দ করবে। এবং সে একটা নর্মাল ডেলিভারি করে আমরা যতটা স্যাটিসফাইড হই, একটা সিজারিয়ান সেকশন করে আমরা ততটা স্যাটিসফাইড হই না। প্রি প্রেগন্যান্সি প্ল্যানিং এটা কিভাবে, কতদিন আগে থেকে করা উচিত? প্রি কনসেপশনাল কাউন্সেলিং আসলে প্রত্যেকটা আমরা জানি যে আমাদের যে কোনো কাজ যদি আমরা প্রস্তুতি নিয়ে করি, সেটার আসলে ফলাফলটা ভালো হয়। তাহলে একটা প্রেগনেন্সি এটা একটা লং জার্নি, এবং তাহলে সেটার জন্য আমাদের একটা প্রস্তুতি আসলে প্রয়োজন। তো এই মানে প্রস্তুতির জন্য যে কোনো কাপেল যখন প্ল্যান করে যে হ্যাঁ আমরা বাচ্চা নিতে চাই, তারা তার অ্যাটলিস্ট মিনিমাম 3 মাস আগে সে আসলে ডক্টরের শরণাপন্ন হতে পারে। এখন এটা কেন প্রয়োজন প্রি প্রেগনেন্সি কাউন্সেলিং? কারণ হচ্ছে যে আমরা একটা মেয়ে, সে হয়তো এনিমিক আছে, সে যদি আমার কাছে না আসে আমি এটা জানবো না। সে হয়তো রক্তশূন্যতায় ভুগছে, সে হয়তো আনডায়াগনোজ থাইরয়েড ডিজিজে ভুগছে, সে হয়তো তার অপটিমাম ওজনটা এখন না, সে হয়তো আন্ডারওয়েট অথবা ওভারওয়েট। তাহলে একটা প্রেগনেন্সি নিতে গেলে তার একটা অপটিমাম ওয়েট, এটাও গুরুত্বপূর্ণ। তার হয়তো নিউট্রিশনাল, এই সময় আমি সে যদি যখন প্রিকনসেপশন কাউন্সেলিং, আমি তাকে ডায়েটারি অ্যাডভাইসগুলো দিতে পারবো, আমি তার ফ্যামিলি হিস্ট্রি নিতে পারবো, যে ফ্যামিলিতে তার কোনো জেনেটিক ডিসঅর্ডার আছে কিনা, কোনো মেটাবলিক ডিসঅর্ডার আছে কিনা, বাবা মার ডায়াবেটিস আছে কিনা, হাইপারটেনশন আছে কিনা, যেগুলো ওই মেয়েটারও হওয়ার সম্ভাবনা আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা এখন আসলে যেই সোশ্যাল ইয়েতে প্রবেশ করেছি, এখন আমাদের দেশের মেয়েরাও আসলে দেখা যাচ্ছে যে স্মোকিং, রিক্রিয়েশনাল ড্রাগস, এগুলো কিন্তু তাদের মধ্যে প্রচলিত, মানে তারা নিচ্ছে। সো অ্যালকোহল, এই সময় যদি অপরচুনিটি থাকে, তাহলে আমি তাকে এগুলো নিয়ে কাউন্সেলিং করতে পারি। এবং প্রি প্রেগনেন্সি কাউন্সেলিংয়ে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে তার ভ্যাকসিনেশন স্ট্যাটাসটা আমরা জানতে পারি, যে হুইদার শি হ্যাজ গিভেন টিটেনাস ভ্যাকসিন, হুইদার শি হ্যাজ গিভেন হেপাটাইটিস ভ্যাকসিন, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে রুবেলা ভ্যাকসিন, যে আমরা তার রুবেলা আইজিএমটা করে নিয়ে দেখতে পারি যে রুবেলা যদি সে নেগেটিভ থাকে, আমরা কিন্তু তাকে প্রেগনেন্সির আগে রুবেলা ভ্যাকসিনটা দিয়ে দিতে পারি। কারণ রুবেলা ভাইরাস প্রেগনেন্সিতে বাচ্চার অনেক জন্মগত ত্রুটি করে, অ্যাবর্শন করে। সো প্রেগনেন্সির আগে এই যে প্রি প্রেগনেন্সি কাউন্সেলিংয়ে আসলে তাকে
এই অ্যাডভাইসগুলো দেওয়া যাবে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমরা এই সময় তাকে এইচপিভি ভ্যাকসিনের জন্য অ্যাডভাইস করতে পারি। এইচপিভি ভ্যাকসিন যেটা জরায়ুর মুখের ক্যান্সারের ভ্যাকসিন, সে যদি আগে না নিয়ে থাকে তাহলে আমরা তখন তাকে এইচপিভি ভ্যাকসিনের জন্য অ্যাডভাইস করতে এটা পারি। তো ম্যাডাম প্রেগন্যান্সিতে নেওয়া যাবে না। প্রেগন্যান্সিতে নেওয়া যাবে না, বাট সে যদি একটা ডোজও এখন নেয়, একটা ডোজ নিয়েও সে তারপরে প্রেগন্যান্সিতে ঢুকে প্রেগন্যান্সির পরে সে সেকেন্ড ডোজ বাকি ডোজগুলো নিয়ে নেবে। আচ্ছা, কিন্তু যখনই সে প্রি প্রেগন্যান্সিতে কাউন্সেলিং, তার কারণ একটা প্রেগন্যান্সি হয়ে গেলে তার কিন্তু এইচপিভি ইনফেকশনের চান্সেস অনেক বেড়ে যাবে। আমি যদি আচ্ছা। তার আগেই তাকে অ্যাড্রেস করতে পারি, এইচপিভি দিতে পারি, আমি এখানে সি সার্ভিক্সের প্রিভেনশনের জন্য কাজ করতে পারবো। সো প্রি প্রেগন্যান্সি কাউন্সেলিং ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর প্ল্যানিং এ প্রেগন্যান্সি। এই প্রেগন্যান্সিতে সময়টাতে কি ম্যাডাম এক্সারসাইজ অ্যাডভাইস করেন অল আউট দ্য প্রেগন্যান্সি পিরিয়ড? কি সমস্যা হলে আমরা দেরি না করে সাথে সাথে ডক্টরের কাছে যাব? আচ্ছা, যদি ফার্স্ট ট্রাইমেস্টারে আমরা ডেঞ্জার সাইন বলি, ফার্স্ট ট্রাইমেস্টারে হচ্ছে ব্লিডিং, জি, এনি ফর্ম অফ পারভেজানাল ব্লিডিং হলেই সে ডক্টরের কাছে যাবে। যে কোনো ট্রাইমেস্টারে হাই ফিভার হলে সে ডক্টরের কাছে যাবে। সেকেন্ড ট্রাইমেস্টারটা কম্পারেটিভলি একটা সেফ ট্রাইমেস্টার, যে সময় আসলে পেশেন্টরা খেতে পারে, সে একটু ভালো ফিল করে। ফার্স্ট ট্রাইমেস্টারে সেই ধাক্কা থেকে সে মাত্র রিকভার করে। তো সেকেন্ড ট্রাইমেস্টারে একই যে সেকেন্ড ট্রাইমেস্টারে যদি তার কোনো ব্লিডিং হয় অথবা কোনো ধরনের অনেক সময় হঠাৎ করে মানে যেটা আমরা বলি যে অ্যাবর্শনের যদি হয় যে কখনো পানির মতো বের হয়ে যায়, তাহলে সে ডাক্তারের কাছে আসবে। আর সেকেন্ড ট্রাইমেস্টারে ইউজুয়ালি যদি 20 উইক্সের মধ্যেও সে যদি বাচ্চার নড়াচড়া না বুঝে, কতক্ষণ ম্যাডাম? না, বাচ্চার নড়াচড়াটা ওই সময়টা আসলে সে কতক্ষণ বুঝবে না, ওই সময় সে জাস্ট বুঝবে যে বাচ্চাটা নড়েছে। মানে 20 থেকে 22 উইক্সের মধ্যে সে জাস্ট ফিল করতে পারলেই হলো, কতক্ষণ নড়লো, কয়বার নড়লো, দ্যাট ডাজন্ট ম্যাটার এই সময়। কিন্তু যদি 20 থেকে 22 উইক্সের মধ্যে বাচ্চা না একদমই সে ফিল না করে, তাহলে সে ডাক্তারের কাছে আসবে। ধরে নিলেন একজন হাইপোথাইরয়েড কিংবা হাইপারথাইরয়েড মাদার সে প্রেগনেন্ট হলো, কিংবা একটা ডায়াবেটিক মাদার সে প্রেগনেন্ট হলো। আমি একটু জানতে চাচ্ছি যে প্রিভিয়াসলি যারা এই সমস্যাগুলো, হরমোনাল প্রবলেমগুলো যারা ফেস করছিল, প্রেগনেন্সির সময় কি তারা সেটা কন্টিনিউ করবে? অবশ্যই থাইরয়েড হরমোন, যদি সে হাইপোথাইরয়েড হয় অবশ্যই প্রেগনেন্সিতে সে থাইরয়েড হরমোন কন্টিনিউ করবে। এবং প্রেগনেন্সিতে অবশ্যই আবার প্রতিটা ট্রাইমেস্টারে তার থাইরয়েড প্রোফাইল দেখে নিয়ে সেই ডোজটা অ্যাডজাস্ট করতে হবে। আর ডায়াবেটিসের বিষয়টা হচ্ছে যে প্রেগনেন্সির আগে থেকেই ডায়াবেটিক পেশেন্ট, তার ক্ষেত্রে সবচেয়ে জরুরি হচ্ছে সে কি নিচ্ছে, সে কি অ্যান্টি ডায়াবেটিক ড্রাগ খাচ্ছে নাকি সে ইনসুলিন নিচ্ছে। তো অ্যান্টি ডায়াবেটিক ড্রাগ প্রেগনেন্সিতে ইউজুয়ালি আমরা দেই না। অনলি মেটফর্মিন যদি সে আগে থেকে খেতে থাকে তাহলে আমরা অনলি 12 উইক্স পর্যন্ত কন্টিনিউ করি। কিন্তু আদার অ্যান্টি ডায়াবেটিক ড্রাগ যেগুলো মুখে খাওয়ার ওষুধ, সেগুলো বাচ্চার জন্মগত ত্রুটি করতে পারে, সেই জন্য এগুলো আসলে প্রেগনেন্সির আগে থেকেই বন্ধ করে দেওয়া উচিত। ইনসুলিন ইজ দ্য সেফেস্ট ড্রাগ। ইনসুলিন ইজ দ্য সেফেস্ট ড্রাগ। আয়রন, ফলিক অ্যাসিড, ক্যালসিয়াম কোন সময়টাতে দিব সেটা যদি একটু ভাগ করে বলেন। আমরা ফলিক অ্যাসিডটা তো আমরা যেমন বলেছি একদম প্রি প্রেগনেন্সি থেকে সে ফলিক অ্যাসিড খাবে, এবং প্রথম 3 মাসও আমরা তাকে ফলিক অ্যাসিডই শুধু দিয়ে রাখবো আসলে, কারণ প্রথম 3 মাস আমরা আগেই বলেছি যে সে খেতে পারবে না। সো এই সময় আমরা আসলে আয়রন, ক্যালসিয়াম এগুলো দিলে পেশেন্টের অনেক সময় নশিয়া বেড়ে যায়, অ্যাসিডিটি বেড়ে যায়। এই সময় প্রথম 3 মান্থে আমরা মেডিসিনের বার্ডেন আসলে দিতে চাই না। তো 3 মান্থের পরে তাকে আয়রন, ক্যালসিয়াম এগুলো আমরা অ্যাড করব তার সিচুয়েশন বুঝে, এবং সে থ্রু আউট দ্য প্রেগনেন্সি এবং আপ টু পোস্ট প্রেগনেন্সি 3 মান্থ পর্যন্ত সে এই মেডিসিনগুলো কন্টিনিউ করবে। মেনোপজটা সাধারণত কোন বয়সে হয়? একটা মহিলার যদি তার 45-এর পরে টানা 1 বছর কন্টিনিউয়াসলি 1 বছর মাসিক বন্ধ থাকে, তাহলে আমরা তাকে মেনোপোজাল লেডি হিসেবে ডিফাইন করব। এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখন অনেক সময় আমাদের কাছে দেখা যেতে গেল যে 45-এর সময় 45 বছরে 3 মাসের অ্যামেনোরিয়া নিয়ে আসে, আমি কিন্তু তাকে মেনোপোজ বলবো না। এখন মেনোপোজ আসলে হয় কখন? ইউজুয়ালি আমার যেটা অ্যাভারেজ এইজ যে 45 থেকে 50-52-এর মধ্যেই আমাদের দেশের মহিলাদের মেনোপোজ হয়। এর চেয়ে কম বেশি হতে পারে, সেগুলোর বিভিন্ন কারণ আছে, কিন্তু ইউজুয়ালি এজটা হচ্ছে 45 থেকে 50 বা 52 এরকম। থ্যাংক ইউ ম্যাডাম। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে, আমাদের অনুষ্ঠানের শেষে একটা পোর্শন আছে, সেটা হচ্ছে র্যাপিড ফায়ার। সাধারণত একটা ওয়ার্ডে কিংবা একটা সেন্টেন্সে উত্তর দিতে হয়। ম্যাডাম, আপনি যদি পারমিশন দেন তাহলে আমি শুরু করব। হ্যাঁ। একটা মিথ আছে, সেটা হচ্ছে মাসিক মানে অপবিত্রতা। একদমই না। মাসিকের ব্যথা সবসময় নর্মাল? সবসময় নর্মাল না। ফ্যামিলি প্ল্যানিং কি শুধু নারীর দায়িত্ব? অবশ্যই না, দুজনেরই দায়িত্ব। প্রেগন্যান্সিতে রেগুলার চেক আপ কতটুকু জরুরি? অত্যন্ত জরুরি। মেনোপজ মানেই কি নারীর জীবন শেষ? অবশ্যই না, এটা শুধু একটা
চ্যাপ্টার। থ্যাংক ইউ ম্যাডাম। অনুষ্ঠানের শেষে আমি একটু আমার দর্শকদের জন্য একটা ছোট্ট একটা টিপস চাচ্ছি আপনার কাছে। প্রত্যেকটা ওমেনের সত্যি লাইফ ইজ বিউটিফুল, তার জীবনের প্রত্যেকটা পর্যায়ে সুন্দর, প্রত্যেকটা পর্যায়ে তার নিজস্বতাই সুন্দর, এবং প্রত্যেকটা পর্যায়ের তথ্যগুলো জানা, সেই সময়ের কি পরিবর্তন, সেই সময় কিভাবে সেই নারীটা তার জীবনটাকে মানে সঞ্চালন করবে, সেই সময়ে কি করবে, এগুলো যখন জেনে সে তার লাইফটা লিড করবে, তখন আসলে তার সমস্যাগুলো অনেক কমে যাবে। ধন্যবাদ আপনার মূল্যবান সময়ের জন্য। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, জীবন তখনই সুন্দর যখন আমরা নিজের যত্ন নিব। আর একটি মা, একটি মেয়ে, এটা আসলে কিন্তু আমাদের সমাজ, আমাদের আগামী প্রজন্মের জন্য খুব বড় একটা বিষয়। তাই আমাদের মেয়েদের যত্ন নিতে হবে, মাকে যত্ন নিতে হবে। দর্শক, আপনাদের সাথে আবারও দেখা হবে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই লাইফ ইজ বিউটিফুলের সাথে থাকুন।